আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ সকালটা ডক্টর ইউনূসের মোটেই ভালো গেল না। সকালবেলা ঘুম থেকে উঠে যদি মার্কিন চিপায় পড়তে হয় তাহলে কার ভালো লাগে বলুন? একেই শরীর অসুস্থ, তারপর সকাল সকাল 7টার সময় যদি এখন মার্কিনদের ফোন আসে, এসে যদি আগা পাঁচতলা ঝাড় দেয় তাহলে কার ভালো লাগে? এখন সার্জিও গোর ফোন করেছিলেন ডক্টর ইউনূসকে। এখন সেখানে যারা যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন খলিলুর রহমান, লামিয়া মুর্শেদ এবং সামরিক সচিব একজন। টেলিফোনে কথা হয়েছে, ওর উপস্থিত ওনারা ছিলেন। তো সার্জিও গোর জানতে চান যে পরিস্থিতি কি, আপনার দেশের পরিস্থিতি কি, নির্বাচন কবে হবে, আপনি যেভাবে রাজ্য চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন, আইএসআই, আইসিস, এদের উত্থান, এই উত্থান এবং এদের উস্কানি আপনারা দিচ্ছেন। মানে উত্থান তো হচ্ছে, তার মধ্যে উস্কানি এবং মদদ দিচ্ছেন। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? তখন ইউনূস বলেন যে এটা সত্য নয়। পরাজিত শক্তিরা অর্থ দিচ্ছে, ভারতে বাংলাদেশের পরাজিত শক্তিরা অর্থ দিচ্ছে, তার জন্যই এগুলো ঘটছে। এছাড়া ভারতীয় মিডিয়া এবং ভারতীয় কিছু সমাজ মাধ্যম ভ্রান্ত খবর ছড়িয়ে আমাদের বিপদ আরো ডেকে আনছে। তখন সার্জিও গোর বলেন, তাই যদি হয়, মিডিয়ায় শুধু শুধু যদি করে, তাহলে আপনার দেশের মিডিয়া কি করছে? আপনার কথা সত্য ধরে নিলাম, ভারতে বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ হলো, আপনার মিডিয়া ফাটিয়ে দিল। অথচ চট্টগ্রামে যখন আপনাদের ওখানে হিংসা হলো, আপনারা হিংসা করলেন, তার এক লাইনও আপনাদের মিডিয়ায় বেরোলো না কেন? তাহলে এইটার আপনি উত্তর দিন। ইউনূস চুপ। তখন সার্জিও গোর বলেন, দেখুন, ভারতের সঙ্গে মানে সব ধরনের সম্পর্ক ভালো করা এবং উত্তেজনা কমিয়ে আনার জন্য আমরা বারবার আপনাকে বলেছি, কিন্তু আপনি কমিয়ে আনেননি। এ ব্যাপারে আপনার আগ্রহ খুবই কম দেখা যাচ্ছে। সকল ক্ষেত্রে আপনার আগ্রহ হচ্ছে প্রশ্রয়, উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া, যা মানে ইন্দো প্যাসিফিক নীতির পক্ষে পরিপন্থী। আমাদের ইন্দো প্যাসিফিক যৌথ প্রক্রিয়া, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক যৌথ প্রক্রিয়া আপনার এই কাজকর্মের জন্য ব্যাহত হচ্ছে, এতে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যাপারে আপনার মতামত কি? তখন ইউনূস কোনো কথা বলেননি, চুপ করে থাকেন। ইউনূসের কোনো কথা নেই। সরকারি মদতে সমস্ত রকম ঘটনাগুলো ঘটিয়ে চলছেন আপনি এবং আপনার সরকার। এ ব্যাপারে আপনার মতামত কি? ইউনূস বলেন যে আমি তো সরকার চালাই না, অন্য সব স্টেক হোল্ডাররা আছে, তারা করলে আমার কি করণীয় আছে? তাহলে আপনি আছেন কি করতে? তাহলে প্রধান উপদেষ্টা হয়ে আপনি ওখানে বসে আছেন কি করতে, কিছুই যদি না জানেন? তারপরে আবার প্রশ্ন করেন, এমন চাপ মানে চেপেছে সকাল থেকে 7টা থেকে 7টা 26 মিনিট পর্যন্ত পুরো চেপেছে, যে 17-18 তারিখ, আপনার কথাই যদি সত্যি বলে ধরে নিয়ে আপনি সব কোনো কিছু জানেন না, 17-18 ডিসেম্বর চীনা সামরিক প্রতিনিধি দল গোপনে ঢাকা সফর করে চলে যায়। এটাও ভারত ভালো চোখে দেখছে না এবং ইন্দো প্যাসিফিক আমাদের যে যৌথ প্রক্রিয়া রয়েছে নীতির বা নীতিমালার, সেখানে কিন্তু ধাক্কা খাচ্ছে। এ ব্যাপারে আপনার মতামত কি? তখন ইউনূস বলেন, এটা পূর্ব নির্ধারিত ছিল,
সেরকম কিছু কথা হয়নি। এসছে, চা কফি খাওয়া হয়েছে, চা কফি খেয়ে ওনারা চলে গেছেন। বললেন চীন থেকে এলেন, এসে চা কফি খেয়ে চলে গেলেন, বেশ ভালো, ঠিক আছে। তো যেটা করছেন সেটা ঠিক নয়। বিরোধী মত শূন্য করে দিয়েছেন, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছেন, সংখ্যালঘু নির্যাতন চরমে উঠেছে, সর্বত্র কঠিনভাবে সংখ্যালঘুদের ওপরে নির্যাতন এবং নিষ্পেষণ এগুলো যেগুলো হচ্ছে সেটা দিল্লি দেখতে চায় না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এই সংখ্যালঘু নির্যাতন, বিরোধী পক্ষ শূন্য, মতামত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া এবং সংখ্যালঘু নির্যাতন কোনোটাই ভারত মেনে নিচ্ছে না, মানে দিল্লি মেনে নিচ্ছে না। এ ব্যাপারে আপনার মতামত কি? ইউনূস আবার চুপ। তারপরে বলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, আওয়ামী লীগের নাম না করে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে, যাদের কাজ করতে দেওয়া হচ্ছে না সেটা দুর্ভাগ্যজনক। যেভাবে গণমাধ্যমকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করে দেওয়া হচ্ছে, সেটা অত্যন্ত নিন্দনীয় কাজ আপনার সরকার করছে এবং আপনার পৃষ্ঠপোষকতায় করছে। তখন তার মতামত চাইলে তিনি বলেন যে আমি মতামত দেওয়ার কেউ নই, আমি এটা মানি, এটা দুর্ভাগ্যজনক, আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এই জিনিস আর ঘটবে না। তখন আবার ইউনূস আবার বলেন যে এই যে 26-27 একটা যৌথ মহড়া ছিল, আমাদের মার্কিন সেনাবাহিনীর সঙ্গে একটা যৌথ মহড়া ছিল, তো সেইটা এখন কি হবে? তখন বলছে ইন্দো প্যাসিফিকের ওপরে এত চাপ আপনারা দিয়েছেন সেই নীতির ওপরেতে, তারপর সামনে বড়দিন, এইগুলো সামলাতে গেলে আমাদের সময় লাগবে, ফলে আমরা এখনই এইটা নিশ্চিত করতে আপনাকে পারছি না, মানে ওটা এখনই আর হচ্ছে না, এ ব্যাপারে কবে হবে সে ব্যাপারেও কোনো রকম নিশ্চয়তা দেননি। তখন ইউনূস বলেন ঢাকা এবং ওয়াশিংটন ডিসি এই বছরে 4টি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছিল, সেগুলো আমরা সমস্ত স্বার্থ দিয়ে আঁকড়ে ধরে রেখে দিয়েছি। আপনাদের যে সমস্ত নীতিমালা ওখানে ছিল সেই নীতিমালা অনুযায়ী বাংলাদেশ চলছে। তখন সার্জিও গোর একটু রেগে যান এবং একটু রেগে গিয়ে বলেন এই যে আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ছিল, এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে এমন কোথাও কি কিছু লেখা ছিল যে আপনারা এখানে সন্ত্রাসবাদকে কায়েম করবেন, আপনারা মত প্রকাশের স্বাধীনতা দেবেন না, আপনারা রাজনৈতিক দলগুলোকে আপনারা জেলে পুরে দেবেন, অহেতুক মামলা দিয়ে লোককে আপনারা হ্যারাস করবেন, এইগুলো কি নন ডিসক্লোজার এগ্রিমেন্টে লেখা ছিল? ছিল না, কিন্তু আপনারা করছেন, যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে আছে সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অবধি কাজ করুন, সেটা নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু এই যে জিনিসগুলো আমরা বলছি সেগুলোকে এড়াবার চেষ্টা করবেন না। ইউনূস বলেন আগেও চেয়েছি, এখনো ভারতবর্ষের সঙ্গে আমরা যোগাযোগ করতে চাইছি, কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগই করছেন না এবং আমাদের কোনো ফোনের উত্তরও দিচ্ছেন না। তখন সার্জিও গোর বলেন আপনারা এমন জায়গায় নিয়ে গেছে এই সম্পর্কটাকে, এই সম্পর্কটা এখন বিষিয়ে গেছে, এখান থেকে উন্নতি পাওয়ার মানে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আপনাদের অনেক বেশি এগিয়ে আসতে হবে এবং সচেষ্ট হতে হবে, এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার, ইমিডিয়েটলি কাজ শুরু করুন, তাহলে সবকিছুই ঠিক হয়ে যেতে পারে। সার্জিও গোর আরো বলেন ইন্ডিয়া এবং ওয়াশিংটন ডিসি যৌথভাবে চাইছে বাংলাদেশের সকল জঙ্গিবাদী কার্যক্রম, আপনাদের মদত, উস্কানি এবং চীনের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে হবে। এই ফোন যে করছি এই ব্যাপার নিয়ে এইটি কিন্তু
শেষ ফোন বলে ধরে রাখবেন। মানে এরপরে এই ব্যাপার নিয়ে আমি আর কিছু বলবো না। অবিলম্বে সংখ্যালঘু, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তি, সংবাদকর্মী, তারপরে এদেরকে মুক্ত করতে হবে। ট্রাইব্যুনালে যে সমস্ত আইটিসি ট্রাইব্যুনালে যে সমস্ত কেসগুলো করা হয়েছে সেই আইটিসি ট্রাইব্যুনালকে বন্ধ করে দিতে হবে। বিগত সরকারের গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তি আছে এবং বিগত সরকারের যত গুরুত্বপূর্ণ মানে রয়েছে, কর্মী রয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথভাবে চাইছে। শুধু তাই নয়, সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ভারতও এটা চাইছে, মার্কিন যুক্তরাষ্ট্র এটা চাইছে। আর যেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, এগুলোকে ঠিক করতে হবে। যদি এটা না পারেন, অন্যথায় মানে আদারওয়াইজ ডট 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 বলে উনি চুপ করে যান। আদারওয়াইজ কি হতে পারে এবার ইউনূস বুঝে নিন। তাহলে ইউনূস যে সারাক্ষণ বলে যান আমি জানি না, আমি করিনি, আমি শুনিনি, অন্যরাই করেছে, এই সমস্ত যুক্তি আর সার্জিও ঘোর মানতে চাননি। উনি বলেন আজকালের মধ্যে একটা বৈঠক করে আমরা এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেব। তখন সার্জিও ঘোর বলেন যাই করুন তাড়াতাড়ি করবেন, আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের কথা যদি না শোনেন তার উপযুক্ত ফল আপনাকে ভুগতে হবে এবং সেটা কিন্তু খুব বেশি দূরে নয়। আপাতত আমরা এখানে কথা শেষ করছি। দ্বিতীয়বার এই বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো না। মার্কিন যুক্তরাষ্ট্র তার মতো করে চলবে এবং তাতে আপনার বিপদের সম্ভাবনা, আপনার এবং আপনার সরকারের বিপদের সম্ভাবনা বাড়বে বলে তাড়াম করে ফোন রেখে দিয়েছেন। এটা হলো গিয়ে সকালবেলা থেকে মানে 7টা থেকে 7:26 অব্দি যে বৈঠক হয়েছে তার নির্যাস আপনাদেরকে বললাম। এর মধ্যে যদি কোনোটা সত্যি কোনোটা মিথ্যে প্রমাণিত হয়, আমার নামে মামলা করে দিন, রিপোর্ট করে দিন, আমার নামে ইউটিউবে রিপোর্ট করে দিন। বেকার বেকার আমার কমেন্টে লিখবেন না। আগে ভালো করে জানুন, এর সত্য মিথ্যা জানুন। যেখান থেকে আমরা জানতে পেরেছি এর এক বর্ণ মিথ্যা কথা নেই, এখানে সব হচ্ছে সত্যি কথা। সবাই ভালো থাকবে। বাংলাদেশের রাজনীতি এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে কোনো কিছু আগাম বলাটাই খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে, কারণ প্রতিদিন ঘটনা বদলাচ্ছে এবং পর্দার আড়ালে কিন্তু ঘটনাগুলো থেমে নেই, অনেক রকমের রসায়ন চলছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় হলো 17 বছরের দীর্ঘ নির্বাসন শেষে ইংল্যান্ড থেকে তারেক রহমান পরশুদিন 25শে ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন এবং এই উপলক্ষে জাতীয়তাবাদী দলের ব্যাপক প্রস্তুতি চলছে। সারা দেশ থেকে লোক এনে পূর্বাঞ্চলের 300 ফিটে তারেক রহমানকে রিসিভ করা হবে। এর বাইরে তারেক রহমানের আরো পলিটিক্যালি অনেক কথাবার্তা চলছে। তাদের মিডিয়া টিম বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার যারা সম্পাদক এবং সাংবাদিক তাদের সাথে বসেছিল, সেখানে বিএনপি তাদের মিডিয়া পলিসি নিয়ে আলোচনা করেছে এবং খুবই ইন্টারেস্টিং হলো যে ডেইলি স্টারের মাহফুজ আনাম এবং প্রথম আলোর মতিউর রহমান তারা এখন সব কুল হারায় যায় তারেক রহমানের উপরে যায় ভর করছে আর কি, যে তারা এখন চেষ্টা করবে যে তারেক রহমান এসে যদি তাদের রক্ষা পায়, কারণ তারা এত 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 ঘিড়িঙ্গিতে জড়িয়ে গেছে যে যে ইনুসকে তারা মাথায় তুলে ক্ষমতায় আনলো সেই ইনুসও তাদের অফিস পোড়ানোর ব্যবস্থা করছে। যাই হোক, এর ফাঁকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি সম্প্রতি ইংল্যান্ডে গিয়েছিলেন তারেক রহমানের সাথে একান্ত বৈঠক করতে এবং তাদের মধ্যে বৈঠক হয়েছে এবং ইফ আই এম নট মিস্টেকেন তাদের মধ্যে আজ বা কালের মধ্যে একবার ফোন আলাপ হওয়ার কথা। কি আলাপ হয়েছে তারেক রহমানের সাথে ডক্টর শফিকের সেটি নিয়েও অনেক রকমের গুঞ্জন শোনা গেছে। আমি যতদূর জেনেছি আমাকে সূত্র নিশ্চিত করেছে যে তারেক রহমানের সাথে ডক্টর শফিকের বৈঠকটা বলা যায় এক ধরনের ব্যর্থই হয়েছে, কারণ প্রথমত জামাতের একটা প্রপোজাল ছিল যে বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে একটা জাতীয় সরকার করবে এবং এই জাতীয় সরকারে তারা শখানেক আসন নেবে ইসলামী দল সহ, কিন্তু তারেক রহমান শেষ মুহূর্তে এই জাতীয় সরকারের প্রপোজালটা অ্যাকসেপ্ট করেন।
তারেক রহমানের ভাষ্য হলো যে সবাই মিলে যদি সরকার গঠন করি তাহলে বিরোধী দল কে থাকবে, গণতন্ত্রের বিরোধী দলের উপস্থিতি একটা মানে একটা খুব জরুরি বিষয়। আর সুতরাং এটি হয়নি। আরেকটি বিষয় হলো যে ডক্টর শফিক বলেছেন যে নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি পরিবর্তে একটু পেছানো যায় কিনা। আবার একই সাথে আলোচনার এক পর্যায়ে ডক্টর শফিক বলেছে যে বেশি দেরি হয়ে গেলে আবার শেখ হাসিনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা আবার বাংলাদেশে ফিরে আসবে। সো দুটো কথা কিন্তু কন্ট্রাডিক্টরি। একদিকে আপনি বলছেন নির্বাচনটা পেছাবেন, আরেকদিকে বলছেন যে আওয়ামী লীগ আসবে বলে। তো তারেক রহমান এটা পয়েন্ট আউট করেছেন যে এই দুটা জিনিস তো পরস্পর বিরোধী, তো এটা হয় না। তো নির্বাচন পিছানোর ব্যাপারে তারেক রহমান এগ্রি করেননি, জাতীয় সরকারের ব্যাপারে তারেক রহমান এগ্রি করেননি। আরেকটা আলোচনার বিষয় ছিল যে জাতীয় সরকার হলে বা বিএনপি যদি ক্ষমতায় আসে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করা হবে। আপনাদের মনে আছে গত 13ই জুন যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের একান্ত বৈঠক হয়েছিল লন্ডনে, সেখানে তারেক রহমান বলেছিলেন যে শারীরিকভাবে সক্ষম হলে ডক্টর ইউনূসকে তাদের রাষ্ট্রপতি করতে আপত্তি নেই, কিন্তু বিএনপি সেই জায়গা থেকে সরে এসেছে। যদিও জামাত ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিএনপি এখন মনে করছে যে তাদের দলের মধ্যেই অনেক যোগ্য প্রার্থী আছেন যাদের মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি করবেন, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবার কোনো মানে হয় না। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এতদিন প্রায় 16 মাস পার হয়ে গেল, তারেক রহমান কেন ফেরেননি? এখন এমনকি তার মায়ের অসুস্থতার পরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন তিনি কেন আসতে পারছেন না, তার ফেরাটা শর্ত সাপেক্ষে। তো এমন কি ঘটনা ঘটলো যে হঠাৎ করে তারেক রহমান ফিরছেন? তারেক রহমান ফিরছেন এটা দলের জন্য অবশ্যই ভালো, কিন্তু তিনি কতটা ঝুঁকি নিয়ে ফিরছেন সেটা সময়ই বলে দেবে। কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশে এই ওসমান গনির মৃত্যুর পরবর্তীতে হঠাৎ করে চারিদিকে একটা গুঞ্জন শুরু হয়েছিল যে বিপ্লবী সরকার গঠিত হবে, রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগে বাধ্য করা হবে, তাকে গ্রেপ্তারের দাবি উঠেছিল, সেনাপ্রধানকে পদত্যাগ করানো হবে, তাকেও গ্রেপ্তারের দাবি উঠেছিল, কয়েকজন উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবি উঠেছিল। তো এই অবস্থায় একটা কিন্তু খুব জোরালো গুঞ্জন উঠেছিল যে বিপ্লবী সরকার গঠিত হবে। এই বিপ্লবী সরকার কারা গঠিত করবে সেটিও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এই যে মাহমুদুর রহমান সহ আরো আরো কয়েকজন মিলে এই বিপ্লবী সরকার গঠনের একটা পায়তারা করেছিল, এবং তাদের আরো একটা প্ল্যান ছিল। এই যে ভারতের বিভিন্ন দূতাবাসের যে বিভিন্ন জেলার অফিস আছে সেগুলো আক্রান্ত হয়েছে, এবং তারা ঢাকায়ও ভারতীয় হাইকমিশন আক্রমণের প্ল্যান করেছিল, এবং তাদের প্ল্যান ছিল যে ভারতীয় হাইকমিশনার কিংবা ওরকম হাই লেভেলের কোনো ডিপ্লোম্যাটকে যদি তারা জিম্মি করতে পারে তাহলে তারা ভারতকে বলবে যে এই জিম্মিকে তারা মুক্তি দেবে না যতক্ষণ না তারা ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়, অর্থাৎ জিম্মি করে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে, এরকম একটা প্ল্যান তারা করেছিল। কিন্তু এই প্ল্যানটা জানার সাথে সাথেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার সেখানে ইন্টারফেয়ার করে এবং এই প্ল্যানটা ভেস্তে দেয়। তো এই বাংলাদেশে বলা যায় যে একটা ফাড়া কেটেছে এই যে বিপ্লবী সরকার দরকার, কারণ বিপ্লবী সরকার করলে যেটা হতো যে এটা প্রথমত হলো এটা করা সম্ভব ছিল না, কারণ এটা করার জন্য প্রশাসন, সেনাবাহিনী এবং যাদের যাদের সমর্থন দরকার ছিল তারা কেউই সেটা সমর্থন করেনি। কিন্তু কিন্তু এই কিছু টোকাই মোকাই এই জঙ্গি, হিজবুত তাহরির এরা লাফালাফি করছিল, কিন্তু সেটা হয় নাই। রাজনীতি এখন আসলে মূলত তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে, এবং এই মুহূর্তে আরেকটা প্রশ্ন কিন্তু উঠছে যে আওয়ামী লীগ কি করবে? নির্বাচনে মনোনয়ন তো প্রায় সাবমিশন হয়ে আসছে, মানে মনোনয়ন সাবমিশনের শেষ দিনগুলো চলে আসছে। আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ কি নির্বাচন বর্জন করবে? আওয়ামী লীগ কি নির্বাচন প্রতিরোধের ডাক দেবে? আওয়ামী লীগের প্রার্থীরা কি স্বতন্ত্র নির্বাচন করবে বা অন্য কোনো দলের ব্যানারে আওয়ামী লীগ নির্বাচন করবে? এই আলোচনাগুলো কিন্তু হচ্ছে, এবং আরো বেশ কিছু আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে আগামীতে কথা বলবো। আওয়ামী লীগের অংশটা বিশেষ করে আপনারা অনেকেই জানতে চান যে আওয়ামী লীগ কি করছে। আমি আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের পলিসি মেকারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখি, সেটি নিয়ে সময় মতো আপনাদের সাথে কথা বলবো। শুধু এটুকু বলবো যে রাজনীতিতে আমরা এখন তারেক রহমানের কথা শুনছি, বিএনপির কথা শুনছি, জামাতের কথা শুনছি, আওয়ামী লীগের কথা হয়তো অতটা শুনছি না, কিন্তু হতাশ হবেন না। সেই হিন্দিতে যে বলে যে পিকচার আভি বাকি হয় নাকি, আমি আবার হিন্দি খুব ভালো জানি না। তো ঘটনা এখনো অনেক কিছু বাকি। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা এটি এখনো প্রশ্নবিদ্ধ।
প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।